শিগগিরই দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান। ১৬ বছর পর রাজশাহীতে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দেশের ৬ ব্যাংক থেকে চাকরিচ্যুত চট্টগ্রামের অন্তত ৫,০০০ যুবক। প্রতিবাদে পটিয়ায় ২০ ব্যাংকের শাখা ও এটিএম বুথ অবরুদ্ধ, ৫ ঘণ্টা লেনদেন ব্যাহত। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। ১১ সেপ্টেম্বর ভোট। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা শিক্ষার্থীদের। স্বাগত। এখন জনপদের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজশাহীতে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় শিগগিরই দেশের জনগণের সাথে সরাসরি দেখা হবে বলে জানান তিনি। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দুপুরের আগ থেকে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠিত হয়। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উচ্ছ্বাস, উদ্দীপনা। সকাল থেকে বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে দলে দলে দরগাপাড়ায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রাস্তায় সম্মেলন স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে বিএনপি সম্মেলন ও রাজনৈতিক নানা কর্মসূচি করতে না পারায় এই সম্মেলন উজ্জীবিত করছে নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও সম্মেলন থেকে এমন নেতৃত্ব আসবে যা দল ও দেশকে এগিয়ে নেবে বলে জানান নেতাকর্মীরা। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে। শুধু নির্বাচনী ব্যবস্থা নয়, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশের ৬টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের ভুক্তভোগীরা। বিক্ষোভের মুখে পটিয়া উপজেলায় অন্তত ২০টি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে প্রায় ৫ ঘণ্টা। ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলে বেলা ১টার পর স্বাভাবিক হয় ব্যাংকিং কার্যক্রম। ফয়সাল করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া পৌরসভার শেয়ানপাড়ার যুবক নাইমুদ্দিন জয় ২০২৪ সালের মার্চে সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়োগ পান অফিস সহকারী হিসেবে। ময়মনসিংহ ফুলবাড়িয়া উপশাখায় ৮ মাস কাজের পর এই বছরের জানুয়ারিতে বিনা নোটিশে তাকে চাকরিচ্যুত করা হয়। পরিবারের রুটি রুজি জোগাড় করতে নিজ জন্মস্থানে ফিরে এখন বাধ্য হয়ে নেমেছেন ফলের ব্যবসায়। পরিস্থিতির শিকার হয়ে দীর্ঘ মার্চ মাস আমরা জয়েনিং দিয়েছিলাম। এরপরে এপ্রিলের দিকে আমাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপরে আমরা নিজ পরিবারের জন্য হলো কিছু একটা তো করতে হবে। আমাদের একটাই ছিল, আমাদের পিছনে আমাদের পরিবার আছে। চাকরির যোগ্যতা থাকার পরও আমাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হলো। এখন আমি নিজ বাসস্থানে এসে ফ্রুটসের বিজনেস শুরু করছি। শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংক থেকে চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের অন্তত ৫,০০০ যুবক। প্রতিবাদে রবিবার সকাল থেকে চট্টগ্রামের পটিয়ায় সড়কে নামে ভুক্তভোগীরা। সকাল ৯টা থেকে অবরুদ্ধ করে রাখে উপজেলার ৬টি সরকারি ও ১৪টি বেসরকারি ব্যাংকের শাখা ও এটিএম বুথ। আমি তো জয়েনিং করতে পারিনি, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিয়েছিল ১৯ আগস্ট ২০২৪-এ। ৮ সেপ্টেম্বর সরকার পতনের পর আমাদের ইয়াটা ক্যান্সেল করে দিয়েছিল। ১০ নম্বর ক্লজটা দেখায় আমাদেরকে, কি ক্লজে কি আছে সেটা সত্য কথা বলতে গেলে সেটা আমরা আদৌ জানি না। আমাদের বাইরা শান্তিপূর্ণ সমাবেশ আন্দোলন করতেছে, তাদেরকে বাইরের লোক এসে মারতেছে। কি জন্য মারতেছে? এদের এগুলোর কারণটা কি?
কারো ছিল নতুন নিয়োগ, কেউ ছিলেন ব্যাংক কর্মকর্তা, কেউ কর্মচারী পদে। কেবল চট্টগ্রামের হওয়ায় বৈষম্য ও নানা বঞ্চনার শিকার হয়েছেন এমন অভিযোগ তাদের। চাকরি ফিরে পেতে দীর্ঘদিন চেষ্টা করেও কাজ না হওয়ায় শেষমেশ আন্দোলনে নেমেছেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন পটিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পটিয়াকে কোন আঙ্গিকে গোপালগঞ্জের সাথে মিলাবেন, এই জিনিসটা তো টোটালি অন্যায় করা হচ্ছে। আবার একইভাবে কিন্তু 2008-এ যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ তখন এই পটিয়াতে নির্বাচিত হয়েছিল। তারপরে গিয়ে 2008 সালে নির্বাচিত হয়েছিল। এর পরের ইলেকশনগুলো তো বিভিন্নভাবে সব দল অংশগ্রহণ করে নাই, সেগুলো আমি বাদ দিয়ে দিলাম। তো সেই হিসেবে শুধুমাত্র অন্য একটা জেলার সাথে তুলনা করে এই বৈষম্যগুলো আসলে কোনোভাবে আমাদেরকে মনে হচ্ছে অপমান করা। তাদের মতো জালেম খোদার সৃষ্টি জগতের মধ্যে আর নাই। আমাদের একটাই দাবি, তাদের চাকরির পুনর্বহাল চাই আমরা, না হয় আমরা সামনে অনেক বড় কঠোর আন্দোলন করব। দীর্ঘ 5 ঘন্টা ব্যাংক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থবির হয়ে পড়ে পটিয়ার অনেক ব্যবসায়িক ও প্রশাসনিক কার্যক্রম। তবে প্রশাসনের আশ্বাসে বেলা 1টা থেকে স্বাভাবিক হয় ব্যাংকিং কার্যক্রম। মানবিক দিক বিবেচনা করার জন্য কর্তৃপক্ষকে কাছে আবেদন জানাই। আশা করি তারা সুদৃষ্টি দিবেন এর প্রতি, এবং আমরাও কর্মচাঞ্চল্য পরিবেশে সুন্দর করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবো এই আশা ব্যক্ত করছি। চাকরি চলে যাচ্ছে, এটার জন্য আমরা নিজেরও মর্মাহত। তো আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এটার যেন একটা বিহিত ব্যবস্থা করেন। যারা আন্দোলনকারী বা নেতৃস্থানীয় যারা ছিলেন তাদের সাথে আমরা অনেকবার কথা বলার প্রেক্ষিতে পরবর্তীতে ওনারা আলোচনার ফলপ্রসূতে 1টা পর্যন্ত ওনাদের কার্যক্রম চালিয়ে গেছেন। পরবর্তীতে ওনারা তাদের অবস্থান থেকে সরে গেছেন এবং বর্তমানে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের শিল্পগ্রুপ এস আলমের বিরুদ্ধে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে বিশেষ বিবেচনায় চাকরিতে নেয়ার অভিযোগ বেশ পুরনো। তবে বিতর্কিত গ্রুপটির কর্মকাণ্ডের দায় কেন হাজার হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারকে নিতে হবে, সেই প্রশ্ন ভুক্তভোগীদের। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রাশেদুল আলম জাকসু নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন। এ সময় জানানো হয়, আজই খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। সেই সাথে আগামী 18 ও 19 আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। এরপর 21 থেকে 24 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করে 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করা হয়েছে, আর 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জাকসু নির্বাচনের প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল জাকসু নির্বাচন। 2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গণনা ও ফলাফল ঘোষণা স্থান হচ্ছে সিনেট হল। এই কক্ষটিতেই ফলাফল ঘোষণা করা হবে এবং ভোট গণনা শুরুর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ফলাফলের আপডেট নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে। চট্টগ্রাম বন্দরের ব্রাজিল থেকে আসা একটি স্ক্র্যাপের কন্টেইনারে ঝুঁকিপূর্ণ তেজস্ক্রিয়তার উপস্থিতি শনাক্ত হয়েছে। বন্দরে খালাসের সময় স্ক্যানারে মেশিনে ধরা পড়ে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি উপাদান। কন্টেইনারটি খালাস স্থগিত করে নেওয়া হয়েছে বিশেষ জায়গায়। তবে কি কি উপাদান আছে এবং তা কতটা ক্ষতিকর সেটি খতিয়ে দেখতে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ঢাকার আল আকসা নামে একটি প্রতিষ্ঠান কন্টেইনারটির আমদানিকারক। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়াদ হোসেন। ব্রাজিলের মানাউস বন্দর থেকে স্ক্র্যাপ ও লোহার ছোট টুকরো নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পাঠানো হয় কন্টেইনারটি। 3 আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শুরু হয় খালাস প্রক্রিয়া। এ সময় বন্দর গেটে রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে ধরা পড়ে তেজস্ক্রিয়তা। কাস্টমস কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে থোরিয়াম, রেডিয়াম ও ইউরোডিয়ামের উপস্থিতি পাওয়া গেছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। পরে কন্টেইনারটির খালাস স্থগিত করে নেওয়া হয় আলাদা জায়গায়। গত বুধবার রাতে মেগাপোর্ট ইনিশিয়েটিভ, যে আমাদের ইউএস ফান্ডের একটি প্রজেক্ট, যারা আসলে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে ডিল করে, তাদের গাম্মা অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে তারা সেটাকে ইন্টারসেপ্ট করে এবং পরবর্তীতে সেটি মেগাপোর্টের যে স্পেসিফিক একটা জায়গা আছে যেখানে ট্রাকগুলি বা লরি রাখা হয়, সেখানে রাখা হয়েছে। কন্টেইনারটি ব্রাজিল, পানামা, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার বন্দর পার হয়ে বাংলাদেশে এসেছে। নিয়ম অনুযায়ী তেজস্ক্রিয় ঝুঁকি ধরা পড়লে সে কন্টেইনার
আবারও রপ্তানিকারক দেশে ফেরত পাঠানো হয়। কাস্টমস কর্মকর্তারা জানান, কন্টেইনারটিতে তেজস্ক্রিয়তার ঝুঁকি কতটা আছে তা বের করতে চিঠি দেওয়া হয়েছে পরমাণু শক্তি কমিশনকে। মেগাপোর্ট আসলে বাংলাদেশ অ্যাটমিক এনার্জিকে পত্র প্রেরণ করে এবং পত্রের প্রেক্ষিতে অ্যাটমিক এনার্জি থেকে প্রতিনিধি এসে পণ্যতালাটি পরীক্ষা করে এবং পরীক্ষা করার পরে পরবর্তী সিদ্ধান্ত আসলে অ্যাটমিক এনার্জির সিদ্ধান্ত বা তাদের প্রতিবেদনের উপরে নির্ভর করে। তো যতটুকু জানা গেছে ইতিমধ্যে তারা অ্যাটমিক এনার্জিকে পত্র প্রেরণ করেছে এবং প্রতিনিধি আসলে আমরা কাস্টমস থেকে পরবর্তী পদক্ষেপ নিব। ঢাকার আল আকসা নামে একটি রড তৈরিকারক প্রতিষ্ঠান 5 কন্টেইনারে 135 টন স্ক্র্যাপ আমদানি করে। তার একটিতে রেডিয়েশন ধরা পড়েছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বরিশাল শেরে বাংলা মেডিকেল সহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এতে ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকাল থেকে টানা প্রায় 5 ঘন্টা নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করেন তারা। সড়ক অবরোধের কারণে তাৎক্ষণিক ঢাকা বরিশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক সহ সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর অনুরোধে সড়কের একাংশ ছেড়ে দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সেনাবাহিনীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। দফায় দফায় চলে দাবি আদায়ের স্লোগান। বিকেলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করা হয়। স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে গত 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কুমিল্লায় 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দুপুরে প্রকাশিত ফলাফলে 844 জনের গ্রেড পরিবর্তন হয়েছে বলে জানা যায়। নতুন করে জিপিএ 5 পেয়েছে 67 জন। এ নিয়ে জেলায় মোট জিপিএ 5ধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9,969 জনে। আর অকৃতকার্যদের মধ্যে পাশ করেছে 190 জনে। চলতি বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাশের হার ছিল 63.60। এবছর 1,67,572 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং 1,06,581 জন উত্তীর্ণ হয়। পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে 35,531 জন শিক্ষার্থী। আবেদন আমরা পেয়েছি 75,877। সেখানে আবেদনকারী ছিল 35,531। গ্রেড চেঞ্জ হয়েছে, আজকের ফলাফলে গ্রেড চেঞ্জ হয়েছে 844 জনের। আবার ফেল থেকে পাস হয়েছে, অর্থাৎ যারা ইতিপূর্বে ফেল করেছিল আজকে রিস্কুটারি রেজাল্টে পাস করেছে এরকম 190 জন। নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। SM সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে শিল্পীর বাসভবন জেলার মাছিমদিয়ায় ছিল নানা আয়োজন। জেলা প্রশাসন, SM সুলতান ফাউন্ডেশন, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর কবরে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। এছাড়াও কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়। এ সময় নড়াইলের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাবের সদস্য ছাড়াও শিল্পীর অনুরাগীরা উপস্থিত ছিলেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী জনাব SM সুলতানের জন্মবার্ষিকী। এদিনে আমরা প্রতিবারের ন্যায় এবারও আমাদের সকালবেলা কোরআন খতমের মধ্যে দিয়ে আমাদের দিনটি শুরু হয়েছে। সকালে কোরআন খতম করা হয়েছে, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং এরপর তার সমাধিতে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। অতঃপর তার জন্য এ পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজন ছিল। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।